ভাবুন তো, আজ থেকে প্রায় ৪০০ বছর আগে, মানে সপ্তদশ শতকের বাংলায় এক কবি এমন কিছু কথা লিখে গেছেন যা শুনলে আজও আমাদের নাড়া দিয়ে যায়। আমরা আজ সেই কথাই বলবো। আব্দুল হাকিমের সেই বিখ্যাত কবিতা বঙ্গবাণীর গভীরে ডুব দেব আর বোঝার চেষ্টা করব কিভাবে এই কবিতাটা ভাষা, পরিচয় আর আত্মমর্যাদার এক অসাধারণ দলিল হয়ে উঠল। কবিতাটা শুরুই হচ্ছে একটা সাংঘাতিক প্রশ্ন দিয়ে। দেখুন, কবি বলছেন, নিজে দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়, মানে নিজে দেশ ছেড়ে বিদেশে চলে যাও। ভাবা যায়, কিন্তু কাদের বলছেন এই কথাটা, আর কেনই বা এত রাগ, এত কঠোরোক্তি? চলুন এই রহস্যটা ভেদ করা যাক। তো এই যে এত আগুন ঝরানো কথা, মনে হতে পারে যে কবি হয়তো প্রচণ্ড রেগে গিয়ে সব লিখেছেন, কিন্তু মজার ব্যাপার হলো এর শুরুটা রাগ থেকে একদমই হয়নি, বরং এর পেছনে ছিল সাধারণ মানুষের জন্য একরাশ মায়া আর একটা বড় দায়িত্ববোধ। কবির একটা মিশন ছিল বলতে পারেন। আচ্ছা, সেই সময়কার বাংলার কথা একটু ভাবি। তখন জ্ঞান চর্চার জগৎটা কেমন ছিল? বড় বড় সব বই, মানে জ্ঞানের ভাণ্ডার যেগুলো, সেগুলো লেখা হতো আরবি ফার্সিতে। এখন সমস্যাটা হলো, সাধারণ মানুষ তো কথা বলে বাংলায়, ফলে ওইসব ভারী ভারী বইয়ের জ্ঞান তাদের কাছে পৌঁছাতই না। দরজাটা একরকম বন্ধ হয়েছিল বলা যায়। আর কবি এই কাজটা কেন করলেন, তার উত্তর তিনি নিজেই দিয়ে গেছেন। দেখুন, তিনি লিখছেন, যাদের বই পড়ার তেমন অভ্যাস নেই, মানে সাধারণ মানুষ, তারাই তার কাছে এসে আবদার করেছিল, তাদের মনের ইচ্ছাটা জানিয়েছিল। তার মানে কি দাঁড়ালো? কবি কিন্তু নিজে থেকে লিখতে বসেননি, সাধারণ মানুষই চেয়েছিল যে তাদের নিজেদের ভাষায়, তাদের বোঝার মতো করে কিছু লেখা হোক। তো কবি কি করলেন? ওনার সমাধানটা ছিল খুবই সোজা সাপটা আর দারুণ কাজের। প্রথমত তিনি মানুষের কথা মন দিয়ে শুনলেন, বুঝলেন তারা ঠিক কি চায়। তারপর একদম সহজ বাংলায় লিখতে শুরু করলেন। ওনার মূল লক্ষ্যটাই ছিল একটাই, জ্ঞান শুধু কয়েকজন পণ্ডিতের দখলে থাকবে কেন, সেটাকে সবার কাছে পৌঁছে দিতে হবে। আচ্ছা, এই তো গেল কবিতার পটভূমি। এবার চলুন কবিতার একেবারে ভেতরের কথায় আসা যাক। কবি আব্দুল হাকিম এখানে একটা অসাধারণ যুক্তি দিচ্ছেন। তিনি বলছেন, নিজের ভাষায় কথা বলা বা লেখা এটা কোনো সাধারণ ব্যাপার নয়, এটা আসলে একটা বিরাট ভাগ্যের ব্যাপার। মানে কবির কাছে মাতৃভাষাটা শুধু কথা বলার একটা মাধ্যম ছিল না, একদমই না। তিনি বিশ্বাস করতেন, সত্যিকারের জ্ঞান বা কোনো কিছুকে মন থেকে উপলব্ধি করার চাবিকাঠিটাই হলো নিজের ভাষা। নিজের ভাষায় যখন কেউ কিছু বোঝে, সেটা যেন একটা আশীর্বাদ। আর কবির এই গভীর বিশ্বাসের একদম সার কথাটাই হলো এই লাইনটা, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। একবার ভাবুন কথাটা, নিজের ভাষায় কোনো কিছু বুঝতে পারাটা নাকি কপালে লেখা থাকে। মানে এটা একটা বিশাল সৌভাগ্য। কি অসাধারণ একটা চিন্তা, তাই না? সপ্তদশ শতকে দাঁড়িয়ে এই কথা বলা। তো নিজের ভাষার পক্ষে তো কবি বললেন, কিন্তু যারা অন্য ভাষাকে বেশি পবিত্র বা গুরুত্বপূর্ণ মনে করত, তাদের জন্যও কবির একটা জবাব ছিল। আর সেই জবাবটা তিনি ধর্মকে ধরেই দিয়েছিলেন। তিনি আসলে সেই ধারণাটাকেই ভেঙে চুরমার করে দিচ্ছেন, যেখানে বলা হতো যে কিছু ভাষা ঈশ্বরের কাছে বেশি প্রিয়। দেখুন, তখনকার সমাজে একটা ব্যাপার ছিল। একদল অভিজাত মানুষ মনে করত, আরবি, ফার্সি এই ভাষাগুলোই বুঝি বেশি পবিত্র, ঈশ্বর শুধু এই ভাষাই বোঝেন বা ভালোবাসেন। কিন্তু কবি আব্দুল হাকিম এই দেওয়ালটাকেই ধাক্কা দিয়ে ভেঙে দিলেন। তিনি বললেন, আরে না, স্রষ্টা কোনো একটা ভাষার মধ্যে বন্দী নন, তিনি তো সর্বভাষী, তিনি সব ভাষাই বোঝেন। আর এই কথাটা তিনি শুধু মুখে বলেননি, লিখেও গেছেন। দেখুন কি পরিষ্কার করে বলছেন, সর্ববাক্য বুঝে প্রভু কি বা হিন্দুয়ানি। এই হিন্দুয়ানি মানে কিন্তু কোনো ধর্মীয় ব্যাপার নয়, এটা হলো তখনকার সাধারণ মানুষের মুখের ভাষা, কথ্য বাংলা। কবি বলছেন, প্রভু সেই ভাষাও বোঝেন, আবার কেতাবি বঙ্গভাষাও বোঝেন। মানে ঈশ্বরের কাছে ভাষার কোনো জাতপাত নেই, কোনো উঁচু নিচু ব্যাপার নেই, সব সমান। এতক্ষণ তো কবি ভালোবাসা আর যুক্তির কথা বললেন, কিন্তু এবার আমরা কবিতার সেই অংশে আসছি যেখানে কবির আবেগ আর ক্ষোভ যেন ফেটে পড়ছে। তিনি এবার তাদের কথা বলছেন যারা নিজের সংস্কৃতি, নিজের ভাষাকেই ঘৃণা করে। তো একটা প্রশ্ন তো আসেই, তাই না? আচ্ছা, যে মানুষটা এই বাংলাতেই জন্মালো,
এখানকার জল হাওয়ায় বড় হলো, সে যদি নিজের বাংলা ভাষাকেই ঘৃণা করে, তাকে নিয়ে কবি কি বলবেন? আর এর জবাবে কবি সেই আগুন ঝরানো লাইনটা লিখলেন। সম্ভবত বাংলা ভাষার ইতিহাসে এর চেয়ে শক্তিশালী কথা খুব কমই লেখা হয়েছে। তিনি বলছেন, যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। ভাবুন একবার, কবি এতটাই রেগে গেছেন যে যারা বাংলায় জন্মে বাংলাকে ঘৃণা করে তাদের জন্ম পরিচয় নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছেন, একেবারে শেকড় ধরে নাড়িয়ে দিয়েছেন। এই কথাটা শুনতে হয়তো খুব কঠোর লাগে, কিন্তু এর পেছনের বার্তাটা একদম পরিষ্কার। নিজের ভাষাকে যে ঘৃণা করে সে আসলে নিজেকেই ঘৃণা করে, নিজের পরিচয়কে অস্বীকার করে। মানে কবির কাছে ভাষা আর পরিচয় এই দুটো জিনিস আসলে একই। তো এই যে এত কথা, এত যুক্তি, এত আবেগ, এই সব কিছুর শেষে কবি কোথায় এসে দাঁড়াচ্ছেন? তিনি তার সব কথাকে এক সুতোয় বাঁধছেন। আর সেই সুতোটা হলো ঐতিহ্য, নিজের দেশ আর পূর্বপুরুষের সাথে তার নারীর টান। তিনি নিজের কথা বলছেন, নিজের পরিচয়ের জোরটা কোথা থেকে আসছে সেটা দেখাচ্ছেন। তিনি বলছেন, মাতা পিতামহ ক্রমে বঙ্গেত্ব বসতি। মানে শুধু তিনি নন, তার বাবা, তার দাদারা, বংশের পর বংশ সবাই এই বাংলাতেই থেকেছে। কাজেই এই মাটি আর এই ভাষার উপর তার যে অধিকার, সেটা কোনো হঠাৎ পাওয়া জিনিস নয়, এটা তার রক্তে মেশা, তার উত্তরাধিকার। তাহলে শেষ পর্যন্ত কবির কথাটা কি দাঁড়ালো? একদম জলের মতো পরিষ্কার। ১. তার পরিচয় এই বাংলার মাটির সঙ্গে বাঁধা। ২. তার ভাষা তার বাপদাদার ভাষা। আর ৩. ঠিক এই কারণেই নিজের দেশি ভাষার জ্ঞান বা উপদেশ সবার জন্য উপকারী, সবার জন্য মঙ্গলজনক। ভাবুন তো, এই কথাগুলো লেখা হয়েছিল প্রায় ৪০০ বছর আগে, কিন্তু আজকের দিনে যখন সারা পৃথিবীর ভাষা আর সংস্কৃতি আমাদের হাতের মুঠোয়, তখন আব্দুল হাকিমের এই কথাগুলো যেন আরও বেশি করে প্রাসঙ্গিক হয়ে ওঠে। এই সব কিছুর ভিড়ে আমাদের নিজেদের ঘরের সুরটা, আমাদের পরিচয়ের আসল শব্দটা আমরা কি আদৌ শুনতে পাই? এই প্রশ্নটা কবি আমাদের জন্যই রেখে গেছেন, আর এর উত্তরটা হয়তো আমাদের প্রত্যেককে নিজের মতো করে খুঁজে নিতে হবে।